গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো হরমোন। হরমোন বলতে প্রথমেই আমাদের মাথায় যে একটা কনসেপ্ট আসে সেটা হলো একটা রাসায়নিক পদার্থ, যেটা আমাদের দেহের বিভিন্ন রাসায়নিক কার্যপ্রণালীকে কোঅর্ডিনেট করে। তাহলে বেসিক্যালি হরমোন ইজ আ কোঅর্ডিনেটর। তাহলে কোঅর্ডিনেট বলতে আমরা কি বুঝি? যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে সেগুলোকে কোঅর্ডিনেট করছে। সেই কোঅর্ডিনেশন তো নার্ভাস সিস্টেমও করছে। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য কোঅর্ডিনেশন অফ দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড কোঅর্ডিনেশন অফ দ্য হরমোন? তাহলে কি হলো বেসিক ডিফারেন্স নার্ভাস সিস্টেম এবং হরমোনের মধ্যে? নার্ভাস সিস্টেম, ধরো আমার এখন জল তেষ্টা পেয়েছে, আমি এখন জল খাবো। এই যে উদ্দীপনা, এটা হলো নার্ভাস সিস্টেম দিয়ে কন্ট্রোল হচ্ছে। এবং জল খাওয়া বা না খাওয়ার ফলে আমাদের ইউরিন কতটা ঘন বা কতটা ডাইলিউট হবে, এইটা ডিপেন্ড করছে হরমোনের উপরে। তাহলে বোঝা গেল নিউরন বা নার্ভাস সিস্টেমের যে কোঅর্ডিনেশন সেটা হলো অ্যাক্টিভ এবং খুব দ্রুত এবং খুব স্বল্প, তাৎক্ষণিক, মানে খুব স্বল্প টাইমের জন্য নার্ভাস সিস্টেমের যে বেশিরভাগ নার্ভাস সিস্টেমের যে কোঅর্ডিনেশন বা ওদের যে কার্যপ্রণালী সেগুলো কি হয়, খুব অল্প সময়ের জন্য হয় এবং খুব দ্রুত হয়। আমাদের হরমোনাল যে কোঅর্ডিনেশন সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অনেক বেশি সময় ধরে তার অ্যাকশন হচ্ছে এবং তার অ্যাকশনটা অনেকক্ষণ পর্যন্ত থাকছে, তাই নয় কি? আমাদের জল খাওয়ার ফলে ইউরিন কতটা ঘন বা ডাইলিউট হবে সেইটা ডিপেন্ড করছে হরমোনের উপরে। তার মানে কি, হরমোনের কাজ হলো অনেকটা টাইম ধরে হচ্ছে এবং তার অ্যাকশনও অনেকটা টাইম থেকে শরীরের মধ্যে থাকছে। তাহলে বোঝা গেল দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য নার্ভাস সিস্টেম কোঅর্ডিনেশন অ্যান্ড হরমোনাল কোঅর্ডিনেশন। ওকে, তাহলে এখন আমরা বলবো যে হ্যাঁ, হরমোন তো বুঝলাম। তাহলে হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? হরমোন যে কোনো গ্ল্যান্ড বা টিস্যু থেকে ক্ষরিত হতে পারে, ঠিক আছে? এখন তোমরা বলবে যে টিস্যু তো আমরা শুনিনি। তাহলে দেখো, প্রথমে টিস্যু থেকে যদি আমি বলি তাহলে আমাদের মাথায় আসবে যে কি, না, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইটসেলফ ডাইরেক্টলি গিয়ে কোনো জায়গাতে কাজ করে না। হাইপোথ্যালামাস কিছু একটা পদার্থ ক্ষরণ করে এবং সেই ক্ষরিত পদার্থ অন্য কোনো গ্ল্যান্ডের উপরে গিয়ে কাজ করে। যেমন আমি যদি এখন ক্লাস থেকে বেরিয়ে যাই, গিয়ে চক নিয়ে আসি নিজে গিয়ে, তাহলে কি সবাই এখন কথা বলতে শুরু করবে? আর আমি যদি কাউকে একজনকে পাঠাই চকটা নিয়ে আসতে, তাহলে ক্লাসে সবাই চুপচাপ বসে থাকবে। তাহলে কি আমার প্রেজেন্স এবং আমার অ্যাবসেন্সে ঘটনার পরিবর্তন হচ্ছে? সেরকমই এই হাইপোথ্যালামাস ডাইরেক্টলি কোনো গ্ল্যান্ডকে গিয়ে কিন্তু এফেক্ট করছে না। সে হরমোন ক্ষরিত করছে, সেই হরমোন ক্ষরিত হয়ে অন্য কোনো গ্ল্যান্ডের গিয়ে কাজ করছে। তাহলে এটা হলো টিস্যু। এবং গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড যেমন পিটুইটারি গ্ল্যান্ড আমরা শুনেছি, পিনিয়াল গ্ল্যান্ড শুনেছি, এইগুলো হলো গ্ল্যান্ড। তাহলে আমরা কি এতক্ষণে কি বুঝলাম? যে হোয়াট ইজ হরমোন, ঠিক আছে? তাহলে হরমোনের সংজ্ঞা অনুসারে আমরা কি কি বলবো? এক নম্বর হলো হরমোন একটি কেমিক্যাল পদার্থ, ঠিক আছে? একটা রাসায়নিক পদার্থ। ফার্স্ট পয়েন্ট হলো রাসায়নিক পদার্থ। এখন তোমরা বলো যে এই রাসায়নিক পদার্থ যদি অনেক বেশি পরিমাণে ক্ষরণ হয়ে যায় তাহলে কি হবে? কোনো একটা জিনিস, আমার জল তেষ্টা পেয়েছে ঠিকই, কিন্তু আমি 1 লিটার জল একসঙ্গে খেতে পারবো না। এটা আমার কম্পিটেন্স না, এটাতে আমি এবেল না। তাহলে কি একটা নির্দিষ্ট পরিমাণ জল আমি খেতে পারবো। ঠিক সেই রকমই কোনো একটা জিনিস, হরমোন বা এনজাইম, যাই হোক, আমি এখন হরমোন পড়াচ্ছি তাই হরমোনেরই এক্সাম্পল দেবো। তাহলে হরমোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ক্ষরণ হতে হবে এবং সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা
এমন হতে হবে যাতে যে কাজের জন্য সেটা ক্ষরণ হচ্ছে সেই কাজটা যেন সম্পন্ন হয়। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ক্ষরণ হবে, নির্দিষ্ট অ্যামাউন্টে ক্ষরণ হবে। ঠিক আছে। থার্ড পয়েন্ট, হরমোনের সংজ্ঞাতে আমরা কি লিখতে পারি? এটা হলো যে, এবার দেখো তার আগে আমি একটা কথা কনসেপ্ট বলবো, সেটা হলো হরমোনাল যে গ্ল্যান্ড বা হরমোন সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো সেটা হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন। ঠিক আছে, আমি এখানে ছোট্ট করে হরমোনের একটা ভাগ করাচ্ছি। একটা হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন। ঠিক আছে, এন্ডোক্রাইনের মধ্যে কি হবে আর এক্সোক্রাইনের মধ্যে কি হবে? এক্সোক্রাইন যেগুলো সেগুলো হলো এরকম একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের সঙ্গে আরো একটা ডাক্ট বা নালিকা আছে। যদি কোনো গ্ল্যান্ডের সঙ্গে ডাক্ট বা নালিকা থাকে তখন সেটা কিন্তু এক্সোক্রাইনের মধ্যে যাবে। আর যদি কোনো হরমোন ডাইরেক্টলি তার গ্ল্যান্ড থেকে যদি ব্লাডে মিশ্রিত হয় তখন সেটা হবে তোমার এন্ডোক্রাইন। তাহলে এক্সোক্রাইন হলো ডাক্ট বিশিষ্ট গ্রন্থি আর এন্ডোক্রাইন হলো ডাক্ট লেস গ্রন্থি। এখন কোশ্চেন হলো যদি ব্লাডে মিশ্রিত হয়, যদি ব্লাডে মিশ্রিত হয় তাহলে ব্লাড তো সারা শরীরেই পৌঁছাচ্ছে। তাহলে কোনো একটা পার্টিকুলার জায়গার জন্য, ধরো আমার কোনো জায়গা কেটে গেছে, সেটা রিপেয়ার করতে হবে, বা কোনো একটা ছোট বেবির তার গ্রোথের প্রয়োজন। ঠিক আছে, তার আপার পোর্শনটা সব কিছু একটা নির্দিষ্ট অনুপাতে গ্রোথ হয়। কারোর হাত বড় হয়ে যায় না তার পায়ের থেকে, বা পা বড় হয়ে যায় না হাতের থেকে। এগুলো যদি হয় তাহলে সেটা ডিসব্যালেন্স, হরমোনাল ক্ষরণের ডিসব্যালেন্সের জন্য সেগুলো হচ্ছে। তাহলে যদি প্রপারলি গ্রোথ হতে হয় তাহলে প্রপারলি হরমোন সিক্রেশন হতে হবে, এবং যে পার্টিকুলার কাজের জন্য বা যে পার্টিকুলার পোর্শনের জন্য সেই হরমোনটা ক্ষরণ হচ্ছে সেই পার্টিকুলার পোর্শনেরও এবেল থাকতে হবে সেটাকে গ্রহণ করার জন্য। এখন দেখো আমি হাত বাড়ালাম হ্যান্ডশেক করার জন্য, ঠিক আছে, যদি অপর প্রান্ত থেকে কেউ হাত না বাড়ায় তাহলে কি হ্যান্ডশেকটা হবে? হবে না। তাহলে হ্যান্ডশেক এই ঘটনাটা ঘটতে গেলে আমারও হাতটা দিতে হবে, অন্যজনের হাতটাও আমার সঙ্গে হাত মেলাতে হবে, তবেই কিন্তু হ্যান্ডশেকটা হবে। এখানেও সেম জিনিস, যদি হরমোন এন্ডোক্রাইন কোনো গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয়, যদি কোনো সেলের জন্য ক্ষরণ হয়, তাহলে সেই সেলেরও কম্পিটেন্স এবিলিটি বা গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে সেই হরমোনকে কাজে লাগানোর জন্য। ঠিক আছে, তাহলে থার্ড পয়েন্ট কি হবে, যে সেলের কম্পিটেন্স। ঠিক আছে, সেলের কম্পিটেন্স। ঠিক আছে, কম্পিটেন্স। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট, হরমোন কি নিউট্রিশন দেয়? নিউট্রিশন তো দিচ্ছে না। তাহলে ফোর্থ পয়েন্ট আমরা ডাইরেক্টলি লিখে দেব নন নিউট্রিয়েন্ট, নন নিউট্রিয়েন্ট, নন নিউট্রিয়েন্ট। তাহলে হরমোনের সংজ্ঞাতে বাকি যাই কিছু লেখো এই চারটে পয়েন্ট থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো রাসায়নিক পদার্থ, 2 নম্বর পয়েন্ট হলো নির্দিষ্ট পরিমাণে ক্ষরণ বা নির্দিষ্ট অ্যামাউন্টে ক্ষরণ, 3 নম্বর হলো যে সেলের জন্য ক্ষরণ হচ্ছে সেই সেলের কম্পিটেন্স থাকতে হবে বা গ্রহণ করার এবিলিটি থাকতে হবে, আর 4 নম্বর হলো নন নিউট্রিয়েন্ট। বোঝা গেল? গ্ল্যান্ড অনুসারে হরমোনের যে গ্ল্যান্ড, সেটাকে গ্ল্যান্ডের ক্ষরণ অনুসারে হরমোনকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন। এক্সোক্রাইন হরমোন হলো গ্ল্যান্ডের সঙ্গে ডাক্ট থাকবে, এক্সোক্রাইন মানে বাইরে যাচ্ছে। ঠিক আছে, যেমন হলো এক্সোক্রাইনের এক্সাম্পল যদি তোমরা বলো যে হ্যাঁ এক্সোক্রাইন তো বুঝলাম কিন্তু এক্সাম্পল করি, এক্সাম্পল হলো সাচ অ্যাজ ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড, ঘাম, সোয়েট গ্ল্যান্ড। ওকে, সোয়েট গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন যেমন হলো ডাক্ট উইথ গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন হলো ডাক্ট লেস গ্ল্যান্ড। ডাক্ট লেসের ক্ষেত্রে কি হবে, যে হরমোন ডাইরেক্টলি ব্লাডের সঙ্গে মিক্সড হবে। ক্লিয়ার? নেক্সট কাম টু দ্য endocrine system, our endocrine system.
এন্ডোক্রাইন সিস্টেম হিসেবে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? এন্ডোক্রাইন সিস্টেম কেন বলছি? কারণ এন্ডোক্রাইন সিস্টেমে বোথ আমাদের গ্ল্যান্ড এন্ড টিস্যু, যেটা আমি পড়ানোর সময় ফার্স্টলে বললাম, ঠিক আছে? এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের বোথ গ্ল্যান্ড এন্ড টিস্যু বর্তমান, ঠিক আছে? তো টিস্যু, প্রথমে আমরা টিস্যুটাকে জেনে নিই যে টিস্যু কিভাবে হরমোনাল ক্ষরণের বা এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট হচ্ছে। ফার্স্ট যে টিস্যুর কনসেপ্টে আসবে যে নামটা, সেটা হলো আমাদের খুবই পরিচিত, সেটা হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এটা যদি মস্তিষ্ক হয় তাহলে এইখানে হবে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এর নিচে হবে ডাক্ট দিয়ে মানে যোগাযোগ থাকবে কার সঙ্গে? পিটুইটারির সঙ্গে। তার মানে হাইপোথ্যালামাস উপরে, হাইপো কথার মধ্যেই বলছে হাইপো, হাই উপরে, তার মানে পিটুইটারি হলো নিচে, আর উপরে হলো তোমার হাইপোথ্যালামাস। বোঝা গেল? এবং এরা দুজনে একটা ডাক্ট দ্বারা জড়িত থাকে। জড়িত মিন্স কানেক্টেড থাকে। হলো? আমরা প্রথমে জানছি হাইপোথ্যালামাস উপরে আছে, আমরা ওকে আগে জানছি হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস এ কিন্তু ডাইরেক্টলি কোনো গ্ল্যান্ড বা কোনো যে রাসায়নিক হরমোন ক্ষরণ করে কোনো রাসায়নিক যে বিক্রিয়া, সেটাকে কিন্তু কন্ট্রোল করে না। এর টিস্যু থেকে হরমোন ক্ষরিত হয়। এই টিস্যু থেকে দু ধরনের হরমোন ক্ষরিত হয়। আমি এখন দু ধরন বলছি এবং পরে আরো আসছি নামে। একটা হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা GnRH, যেটাকে বলছি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কি করছে? GnRH ও কি করছে? যে পিটুইটারির উপরে এফেক্ট করছে। পিটুইটারি তো হাইপোথ্যালামাসের সঙ্গে কানেক্টেড, তাহলে কি হলো? গোনাডোট্রপিন পিটুইটারির সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং পিটুইটারি কি করছে? গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ করছে। তার মানে পিটুইটারির কন্ট্রোল কিন্তু হাইপোথ্যালামাসের সঙ্গে, ঠিক আছে? হাইপোথ্যালামাসের কাছে। সেকেন্ড, হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন ব্যক্তিটা আবার কিন্তু আসবে, তো এটা মনে রাখো যে হাইপোথ্যালামাস থেকে কিন্তু একটা সোমাটোস্ট্যাটিন নামক ব্যক্তি আসে। এর কি কাজ? সোমাটোস্ট্যাটিনের কাজ হলো তোমার গ্রোথ হরমোনকে, পিটুইটারি থেকে যে গ্রোথ হরমোন ক্ষরণ হয়, এই যে প্রসেসটা, এই প্রসেসকে ইনহিবিট করা। তাহলে হাইপোথ্যালামাসে আমরা এখনো পর্যন্ত দুজনের নাম জানলাম। একটা হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারিকে এফেক্ট করছে কি ক্ষরণ করার জন্য? নামেই বলছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজ করো। আর সেকেন্ড ব্যক্তিটা হলো সোমাটোস্ট্যাটিন কি করছে? এ আবার ইনহিবিট করছে, ঠিক আছে? কাকে ইনহিবিট করছে? না, পিটুইটারিকে ইনহিবিট করছে। গ্রোথ হরমোন ক্ষরণটা বন্ধ করো। পিটুইটারি যদি কন্টিনিউয়াসলি গ্রোথ হরমোন ক্ষরণ করে যায় তাহলে আমাদের তো অনেক বড় বড় লম্বা হবো। তাহলে যে বডির যে নির্দিষ্ট অনুপাতে যে গ্রোথ, সেটা কিন্তু হবে না। সেই জন্য তাকে বন্ধ করাটা প্রয়োজন। এটা কিন্তু রেগুলেশন। কোনো একটা জিনিস যদি ক্ষরিত হয় তাকে বন্ধ করাটা রেগুলেশন। এই রেগুলেশনটা খুব ভালো করে বোঝা যাবে যখন আমরা প্যানক্রিয়াস বা অগ্নাশয় করব। তাহলে এখন বুঝলাম যে সোমাটোস্ট্যাটিন পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করছে, গ্রোথ হরমোনকে ইনহিবিট করছে। ওকে, নেক্সট কাম টু দা পিটুইটারি হরমোন। পিটুইটারি থেকে কি কি হরমোন আসছে? পিটুইটারি হরমোন পড়তে গেলে আমাদেরকে পিটুইটারি একটু ক্লাসিফিকেশনটা জানাটা খুবই জরুরি, কারণ বেসড অন ক্লাসিফিকেশন অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাই আমাদের ক্লাসিফিকেশনটা জানাটা খুবই জরুরি। এখন আমি লিখছি পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা এখানে আছে একটাকে, এই পোরশন অনুযায়ী একে আমরা বলছি অ্যাডেনোহাইপোফাইসিস আর একটা বলছি নিউরোহাইপোফাইসিস। লিখে নিই
অ্যাডেনোহাইপোফাইসিস, আর একটাকে বলছি আমরা নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিসকে আমরা বলছি পস্টেরিয়র পিটুইটারি। এর একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট হলো এই পস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু হরমোন ক্ষরণ হয় না, পস্টেরিয়র পিটুইটারিতে হরমোন স্টোর হয়। কোন হরমোন স্টোর হয় না? অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন। ওকে, এই অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন এখানে এসে স্টোর হয়, মানে কোথাও না কোথাও থেকে তো ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হবে? সেই কিন্তু হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন ভেসোপ্রেসিন আসলো, এসে তোমার পিটুইটারিতে এসে স্টোর হলো। পিটুইটারি যে ক্যাভিটি, যে মস্তিষ্কের আমাদের যে স্কালের মধ্যে বিভিন্ন ক্যাভিটি আছে, ঠিক আছে, ফার্স্ট ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, এইভাবে ক্যাভিটি আছে। তো এরকম একটা ক্যাভিটির মধ্যে কিন্তু পিটুইটারি গ্রন্থিটা বর্তমান। সেই ক্যাভিটির নাম হলো সেলা টার্সিকা। ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলা টার্সিকা। আচ্ছা, আমি চলে এলাম অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন। অক্সিটোসিনের কাজ কি? যখন চাইল্ড বার্থ হচ্ছে তখন মাসেল কন্ট্রাকশন যদি হয়, তো সেই মাসেল কন্ট্রাকশনটাকে রেগুলেট করছে অক্সিটোসিন। আর ভেসোপ্রেসিনকে বলছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কেন অ্যান্টি ডাইউরেটিক হরমোন? অ্যান্টি ডাইউরেটিক এর নামে কি বলছে? এটা নিশ্চয়ই ইউরিনের সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত? না, এই যে এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন, এরা বিক্রিয়ার যে ওয়াটার পুনঃবিশোষণ, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ওয়াটার পুনঃবিশোষণে সাহায্য করে এই এডিএইচ হরমোন। ওকে, তাহলে এই এডিএইচ হরমোন যদি না থাকে বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কি হবে? জলের পুনঃবিশোষণ হবে না। তাহলে কি হবে? যে মূত্র আরো বেশি ডাইলিউটেড হবে। আর সেই রোগটার নাম হলো কি না? ডায়াবেটিস ইনসিপিডাস। আর ডায়াবেটিস মেলিটাস কার জন্য হচ্ছে? আমরা চলে যাব অগ্নাশয়ে, ওটা আমি পরে আসছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটার নাম হলো অ্যাডেনোহাইপোফাইসিস আর একটা হলো নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস থেকে যেটা স্টোর হচ্ছে যে হরমোন দুটো, সেটার নাম হলো অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন। ঠিক আছে, অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন ক্ষরণ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। ঠিক আছে, অক্সিটোসিনের কাজ হলো মাসেল রিলিজ ডিউরিং দ্য চাইল্ড বার্থ, আর ভেসোপ্রেসিনের কাজ হলো ওয়াটার রিঅ্যাবজর্পশন ডিউরিং দ্য ফিল্ট্রেশন অফ দ্য ইউরিন। আর এই যে ভেসোপ্রেসিনের যদি ইনঅ্যাক্টিভেশন বা কম ক্ষরণ হয়, তখন হবে তোমার ডায়াবেটিস ইনসিপিডাস। ক্লিয়ার? দেন নেক্সট কাম টু দ্য অ্যাডেনোহাইপোফাইসিস। আচ্ছা, অ্যাডেনোহাইপোফাইসিসের দুটো পার্ট আছে, ঠিক আছে, একটা হলো পার্স ডিস্টালিস আর একটা হলো পার্স ইন্টারমিডিয়া। পার্স ডিস্টালিসকে আমরা বলছি অ্যান্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 6 রকমের হরমোন ক্ষরণ হয়। সেই হরমোনের নাম কি? 1 নাম্বার গ্রোথ হরমোন, 2 নাম্বার হলো আমাদের TSH, 3 নাম্বার হলো FSH, 4 নাম্বার হলো লিউটিনাইজিং হরমোন, 5 নাম্বার হলো আমাদের গোনাডোট্রপিন হরমোন, আর 6 নাম্বার হলো আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, তাহলে 6 ধরনের হরমোন কিন্তু আমাদের পার্স ডিস্টালিস থেকে ক্ষরিত হচ্ছে। এন্ড পার্স ইন্টারমিডিয়া এখান থেকে ক্ষরিত হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, মেলানোসাইটের কাজ কি? পিগমেন্টেশন। তাহলে হোল আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা বোঝা গেল। একটা হলো অ্যাডেনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস,
নিউরোহাইপোফাইসিস আমাদের পস্টেরিয়র পিটুইটারি, যেটা শুধুমাত্র হরমোন স্টোর করে, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন ফর চাইল্ড বার্থ, মাসেল রিলিজ ডিউরিং দ্য চাইল্ড বার্থ, অ্যান্ড ভেসোপ্রেসিন হলো অ্যান্টি-ডাইউরেটিক হরমোন, রিঅ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার ডিউরিং দ্য ফিল্ট্রেশন অফ দ্য ইউরিন। মূত্র পুরো ফিল্ট্রেশনের সময় এই ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। দেন কাম টু দ্য অ্যাডিনা হাইপোফাইসিস, এটা হলো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো পার্স ডিস্টালিস আর একটা পার্স ইন্টারমিডিয়া। পার্স ডিস্টালিস থেকে 6 ধরনের হরমোন ক্ষরিত হয়, যেগুলো আমাদের পরিচিত হরমোন, যেমন গ্রোথ হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ, এলএসএইচ অ্যান্ড টিএসএইচ। এই 6 ধরনের হরমোন কিন্তু পার্স ডিস্টালিস থেকে ক্ষরিত হচ্ছে, আর পার্স ইন্টারমিডিয়া এখান থেকে ক্ষরিত হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? নেক্সট কাম টু দ্য নেক্সট গ্ল্যান্ড। ওকে, নেক্সট কাম টু দ্য নেক্সট গ্ল্যান্ড। নেক্সট গ্ল্যান্ডে আমরা আসবো পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট গ্ল্যান্ড, খুব ইম্পর্টেন্ট একটা হরমোন ক্ষরণ করে। সার্কাডিয়ান রিদিমের নাম শুনেছো, বা ডাই ইউরিনাল রিদিম। যেমন আমাদের 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আমরা ঘুমাবো, কতক্ষণ জেগে থাকবো, এই যে রিদিম, এটাকেই বলা হচ্ছে সার্কাডিয়ান রিদিম। এই সার্কাডিয়ান রিদিমকে কন্ট্রোল করছে পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে? এবং পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরণ হয় তার নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন, ঠিক আছে? নট মেলানোসাইট, মেলাটোনিন। ওকে, দেন কাম টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড আমি ক্লাসিফিকেশনটা শেষে বলছি। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরিত হয় সেইটা হলো T3 বলা হয় একটাকে, আর T4 বলা হয়। একটাকে T3 মানে হলো ট্রাই আয়োডোথাইরক্সিন, আর একটা হলো টেট্রা আয়োডোথাইরক্সিন। কেন আয়োডো বলা হয়? বিকজ ইট ইজ ডিপেন্ডিং টু দ্য আয়োডিন। আয়োডিন কিভাবে আসবে এখানে? আয়োডিন প্লাস টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে আয়োডিন বাই টাইরোসিন হয়ে তোমার হচ্ছে থাইরয়েড হরমোন। তাহলে আমাদের খাবারে যদি আয়োডিনের অভাব থাকে তাহলে কি হবে? একটা কথা আছে না বায়োলজিক্যালি, যে হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। মানে অনেকে রেগে গেলে কি বলে? যে হাইপার হয়ে গেছে, অনেক হাইপার হয়ে গেছে। তার মানে কি? যে সে রেগে গেছে। আর এখানে আর হাইপো মানে কি? যে সে কুল। হাইপো মানে সে এক্সট্রা কুল, এখানে আবার এক্সট্রা কুল। তাহলে হাইপো মানে যখন থাইরয়েড হরমোন আয়োডিনের অভাব থাকবে আমাদের শরীরে বা আমাদের খাদ্যে, তখন হবে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম। ওকে, আর যখন আমাদের ক্যান্সারের ফলে থাইরয়েড যে গ্ল্যান্ড সেটার আকার বেড়ে যায় এবং থাইরয়েড হরমোন ক্ষরণটা অনেকটা বেশি হয়, এটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম। ওকে, তাহলে হাইপোথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম বোঝা গেল। এখন থাইরয়েড হরমোনের যে কাজ সেটা কি? থাইরয়েড হরমোনের কাজ মোস্ট ইম্পর্টেন্টলি 1 নাম্বার হলো বিএমআর, যেটা বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট নিয়ে আমি পরে একটা ক্লাস করব, কিন্তু এখন আমরা বলছি যে থাইরয়েড হরমোনের কাজ বেসাল মেটাবলিক রেটটাকে সে কন্ট্রোল করে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আরবিসি কে তৈরি করতে সে হেল্প করে। 4 নাম্বার হলো কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজমকে সে ইনক্রিজ করে। অনেক কাজ আছে, কিন্তু এই 3টে হলো মেন কাজ। 1 নাম্বার হলো বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করছে, 2 নাম্বার হলো আরবিসি কে তৈরি করতে হেল্প করছে, আর 3 নাম্বার হলো কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজমকে সে ইনক্রিজ করছে। ওকে, নেক্সট কাম টু দ্য থাইমাস গ্ল্যান্ড। ওকে, থাইমাস, থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, থাইমাস নাম শুনে কি মনে হচ্ছে? যে এটা ইমিউনিটির সঙ্গে যুক্ত, ইমিউনিটির সঙ্গে যুক্ত। আচ্ছা, থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকে? যদি এটা আমাদেরকে একটা বুকের যে আমরা স্কেলিটন বা পাঁজর যেটা বলি, সেটা যদি এটা হয় পাঁজর,
তাহলে আমাদের এখানে হবে তোমার লাংস, ঠিক আছে, এখানে থাকবে হার্ট, এইখানে থাকবে আমাদের স্টমাক, থাইমাস। এই দুটো লাংসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হলো থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড ইমিউনিটির সঙ্গে যুক্ত। কিভাবে ইমিউনিটির সঙ্গে যুক্ত না, থাইমাস গ্ল্যান্ড যে হরমোন ক্ষরণ করে তার নাম হলো থাইমোসিন। নামের সঙ্গে দেখো থাইমোসিন। এটা টি লিম্ফোসাইট দিয়ে সেল মিডিয়েটেড ইমিউনিটিকে কন্ট্রোল করে, ঠিক আছে। আর একটা আসছে হিউমোরাল ইমিউনিটি, সেটা বি লিম্ফোসাইট দিয়ে কন্ট্রোল হয়, এটা অন্য টপিক, ঠিক আছে। আপাতত এইটুকু মনে রাখো যে থাইমোসিন থাইমাস গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয় এবং এটা টি লিম্ফোসাইট দিয়ে, সবগুলোই দেখো টি, থাইমাস টি, থাইমোসিন টি, আবার টি লিম্ফোসাইট, সেল মিডিয়েটেড ইমিউনিটি হয়ে গেল থাইমোসিন। নেক্সট কাম টু দ্য অ্যাড্রেনাল হরমোন। অ্যাড্রেনাল কথাটা যখনই আসবে বায়োলজিতে, সেই অ্যাড্রেনাল কথাটার মধ্যে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা বৃক্ক বা কিডনি সম্পর্কে কিছু বলছে। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? ফার্স্ট ইটস পজিশন, ঠিক আছে। পজিশন যদি আমি এইভাবে আঁকি তাহলে এটা হলো আমাদের বৃক্ক, বৃক্কের মধ্যে এটা হলো আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। বৃক্কের মধ্যে চূড়ার মতো, বৃক্কের দুটোতে চূড়ার মধ্যে যেটা থাকবে সেটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবারে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, ঠিক আছে, একটা হলো তোমার বাইরের পার্ট আর একটা হলো তোমার ভিতরের পার্ট। বাইরের পার্ট যেটা হলো অ্যাড্রেনাল কর্টেক্স, কর্টেক্স কথাটা যখনই আসবে বায়োলজিক্যাল টার্মে তখন পেরিফেরাল দিক বোঝাবে, মানে একটু বাইরের দিকে বোঝাবে। আর মেডুলা কথাটা যখনই আসবে তখন ভাববে যে একটু ভিতরের দিকে বা সেন্ট্রাল পজিশনের দিকে বোঝাচ্ছে। তাহলে কর্টেক্স কথাটা যখন আসবে তখন হলো তোমার বাইরের দিকে, আর মেডুলা যখন আসবে তখন হলো তোমার ভিতরের দিকে। মেডুলা থেকে যে হরমোন ক্ষরিত হবে তাকে আমরা বলবো ক্যাটেকোলামাইন, ওকে। আর কর্টেক্স থেকে যে হরমোন ক্ষরিত হবে তাকে আমরা বলবো কর্টিসল, হলো কর্টিসল। তাহলে এই যে কর্টিসল, এর যখন লোয়ার ক্ষরণ হবে, কর্টিসল কার্বোহাইড্রেটের সঙ্গে জড়িত। কার্বোহাইড্রেটের সঙ্গে কিভাবে জড়িত? কার্বোহাইড্রেট মেটাবলিজমের সঙ্গে জড়িত। যদি কর্টিসল লোয়ার ক্ষরণ হয় তখন কার্বোহাইড্রেট কিন্তু তোমার কম ভাবে আমাদেরকে মেটাবলিজম হবে, আর যদি বেশি ক্ষরণ হয় তখন বেশি আমাদের শরীর আরো বেশি করে কার্বোহাইড্রেট চাইবে, বোঝা গেল। অ্যান্ড মেডুলা থেকে যে ক্যাটেকোলামাইন বলতে আমরা দুটো হরমোনকে বোঝাবো, একটা হলো তোমার এপিনেফ্রিন, আর একটা হলো নরএপিনেফ্রিন, ওকে। এপিনেফ্রিনকে আমরা অ্যাড্রেনালিনও বলতে পারি, অ্যাড্রেনালিনও বলি। তাহলে ক্যাটেকোলামাইন হলো দুটো হরমোন, একটা হলো অ্যাড্রেনালিন আর এপিনেফ্রিন, আর একটা হলো নরএপিনেফ্রিন, ঠিক আছে। নেক্সট কাম টু দ্য প্যানক্রিয়াস। ওকে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো প্যানক্রিয়াস কিন্তু বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন হিসেবে কাজ করে। এন্ডোক্রাইন তো বুঝলাম যে ব্লাডে গিয়ে মিশছে, কিন্তু এক্সোক্রাইন হিসেবে কি করে কাজ করে? এক্সোক্রাইন হিসেবে যে তোমার অ্যাসিনি থাকে, যদি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি আঁকি, যদি সিঙ্গেল একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি আঁকি, এর বাইরে এইভাবে অ্যাসিনি থাকে, ঠিক আছে, মানে ক্লাস্টার্ড অফ সেল। অ্যাসিনি মানে মনে রাখবে যে ক্লাস্টার্ড অফ সেল, এইগুলো থেকে তোমার যে হরমোন ক্ষরণ হয় সেইগুলো ডাইরেক্টলি যায় কোথায়? যে ডাইজেস্টিভ ট্র্যাক্টে, ঠিক আছে, ডাইজেশনে হেল্প করে।
আর সেই জন্যই এটা তোমার ডাক দিয়ে কানেক্টেড থাকে। অ্যাসনি থেকে ডাইজেস্টিভ হরমোন ক্ষরণ হচ্ছে এবং সেটা কোথায় যাচ্ছে না ডাইজেস্টিভ ট্র্যাক্টে। তাহলে এইভাবে যেহেতু ডাক দিয়ে কানেক্টেড থাকে তাই আমরা এটাকে বলি এক্সোক্রাইন হরমোন। এবং যখন আমরা এন্ডোক্রাইন বলছি, এন্ডোক্রাইন হরমোন যখন আমরা পড়ব, আমরা খুবই পরিচিত ছোটবেলা থেকে ইনসুলিন নেয়। আমাদের হয়তো বাড়িতে কেউ আছেন বা আমাদের কোনো রিলেটিভ আছেন, আমরা শুনেছি যে ইনসুলিন নেয়। এই ব্যাপারটা কি? দেখো, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে 3 ধরনের সেল থাকে, ঠিক আছে? একটা হলো তোমার আলফা, বিটা, আর একটা হলো তোমার ডেল্টা, ঠিক আছে? এইখানে যদি তুমি এই যে ধারে ধারে পেরিফেরাল জায়গাতে যে সেলগুলো থাকবে এইগুলো হবে তোমার আলফা সেল, এর ভিতরের দিকে যে সেলগুলো থাকবে সেইগুলো হবে তোমার বিটা সেল, আর এইখানে একটু লম্বাকে প্রকৃতির একটা সেল থাকবে সেটা হলো তোমার ডেল্টা সেল। তাহলে বোঝা গেল আলফা, বিটা এবং ডেল্টা এই তিনটেই কিন্তু অগ্ন্যাশয়ে থাকে। আর আমি একটু আগে বলছিলাম হাইপোথ্যালামাস পড়াতে গিয়ে সোমাটোস্ট্যাটিন, তাহলে সোমাটোস্ট্যাটিন কিন্তু এই ডেল্টা থেকে ক্ষরিত হয়, আমি পরে আবার আসছি, ঠিক আছে? আলফা থেকে ক্ষরিত হচ্ছে আমাদের গ্লুকাগন, and বিটা থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন, and ডেল্টা থেকে তোমাদের ক্ষরিত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আলফার নাম শুনেই বুঝতে পারছো গ্লুকাগন মানে এই গ্লুকোজের সঙ্গে এর খুবই একটা সাপোর্টিভ রিলেশন, ঠিক আছে? আর ইনসুলিনের নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বোঝাচ্ছি। দেখো, তোমাদের বাড়িতে যখন খাবার রান্না হচ্ছে তখন ধরো তোমরা 5 জন আছো, যদি বাড়িতে রান্না হয় 2 জনের খাবার, এটা কি সম্ভব? 5 জন খাওয়া সম্ভব, কিন্তু সেটা খুবই পেট ভরবে না। কিন্তু আবার যদি 5 জনের জায়গায় তোমরা 5 জন আছো এবং সেটা 10 জনের খাবার রান্না করলো, তাহলে সেটা হয় জোর করে খেতে হবে, না হলে ফেলে দিতে হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে যতজন সদস্য আছে তত জনের হিসেবে রান্না করাটা এটা ইম্পর্টেন্ট। এখন বডিতে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে এটা যদি তৈরি হয়েই যায় তাহলে বডি নিতে পারবে না, তাই সেটাকে বন্ধ করার জন্য একটা আমাদের সিস্টেম দরকার। এবং সেই যে রেগুলেশনটা কিন্তু গ্লুকাগন এবং ইনসুলিনের মধ্যে দিয়ে হচ্ছে। কিভাবে হচ্ছে? গ্লুকোজ যখন থাকছে বা গ্লুকাগন যখন ক্ষরিত হচ্ছে তখন কি হচ্ছে, যে সেলের মধ্যে যে গ্লাইকোজেন গুলো আছে সেগুলোকে ভেঙে দিচ্ছে। গ্লুকাগন কি করছে? গ্লুকাগন কি করছে? গ্লাইকোজেনকে ভাঙছে, গ্লাইকোজেনকে ভেঙে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। এর গ্লুকোজের সঙ্গে এতটাই সম্পর্ক ভালো, গ্লুকোজের গায়ে কেউ হাত দিতে পারবে না, গ্লুকোজকেও খুব ভালোভাবে প্রোটেক্ট করছে। ইভেন গ্লাইকোলাইসিসকেও ডিক্রিজ করে দিচ্ছে। যেখানে গ্লুকোজ ইউজ হয়, গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়, তাই তো? তাহলে গ্লাইকোলাইসিসকেও ডিক্রিজ করে দিচ্ছে। তাহলে গ্লুকাগন হলো তোমার গ্লুকোজ প্রোডাকশন ইনক্রিজ করছে। গ্লুকোজ প্রোডাকশন দুভাবে হতে পারে, এক গ্লাইকোজেনকে ভেঙে হতে পারে, আর 2 নম্বর তোমার হতে পারে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে হলো যে কোনো নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট থেকে গ্লুকোজকে তৈরি হওয়া হলো গ্লুকোনিওজেনেসিস। আর গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভাঙা। এবং গ্লাইকোলাইসিস যেখানে গ্লুকোজ ইউজ হয় সেটা ডিক্রিজ করছে এবং গ্লাইকোজেনকে ভাঙাকে ইনক্রিজ করছে এবং অন্যান্য প্রোডাক্ট থেকে গ্লুকোজকে সংশ্লেষিত হতে সাহায্য করছে। তাহলে গ্লুকাগন গ্লুকোজকে হেল্প করছে, ও গ্লুকোজের সাপোর্টার, গ্লুকোজকে কেউ টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবারে হলো ইনসুলিন কি করছে? যদি গ্লুকোজ এইভাবে তৈরি হতেই থাকে তাহলে যে সেল, তার পক্ষে এই গ্লুকোজের যে পরিমাণ সেটাকে মেনটেন করাটা খুবই চাপের হয়ে যাবে। যখনই এরকম চাপ পড়বে তখন এই বিটা কোষ তার সিনথেসিসকে ইনক্রিজ করবে, সেই ইনসুলিনকে ইনক্রিজ করবে সিনথেসিস হওয়ার জন্য। তাহলে ইনসুলিন যখন সিনথেসিস হচ্ছে
তখন ইনসুলিন আবার অ্যান্টিপার্টি, গ্লুকোজের অ্যান্টিপার্টি। ও দেখছে আরে গ্লুকোজ আছে, ওকে আউট করে দাও। তাহলে গ্লুকোজকে ও কাজে লাগাবে, করে কি করবে, গ্লাইকোজেনকে সিনথেসিস করতে সাহায্য করবে। গ্লাইকোজেন সিনথেসিস করতে সাহায্য হলো, ঠিক আছে। গ্লুকাগন গ্লাইকোজেনকে ভাঙছে, ইনসুলিন গ্লাইকোজেনকে সিনথেসিস করছে, ঠিক আছে। কি করবে, গ্লুকোজের ইউজ বাড়াবে, তাহলে গ্লাইকোলাইসিসকে ইনক্রিজ করবে, গ্লাইকোলাইসিসকে ইনক্রিজ করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে গ্লুকাগন এবং ইনসুলিনের এফেক্টস অন গ্লাইকোজেন, গ্লাইকোলাইসিস। ওকে, তাহলে একজন হলো গ্লুকোজকে ভাঙছে আর একজন হলো গ্লুকোজকে কাজে লাগাচ্ছে। নদীর দুটো কুল, একদিক থেকে ভাঙছে অন্যদিক গড়ছে। তাহলে এইদিকে গ্লুকাগন গ্লাইকোজেনকে ভাঙছে আর ইনসুলিন গ্লাইকোজেনকে আবার গড়ছে। বোঝা গেল? নেক্সট হলো স্টেরয়েড হরমোন, যেটা টেস্টোস্টেরন এবং আমাদের এলএইচ এবং এফএসএইচ আছে। এগুলো আমরা রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে পড়বো, তাই এখানে আর পড়ছি না। সো এই ক্লাসটা এই পর্যন্তই।